foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। নির্বাচনে বিজয়ী তারেক রহমান বিদেশি সাংবাদিকদের সব সময় বলে আসছেন, বাংলাদেশের ফরেন পলিসি অর্থাৎ বিদেশ নীতি হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিয়ে। সেই ক্ষেত্রে নোবেল মাচাদো ইউনুস এটা কি করল? সে কার স্বার্থে যাওয়ার আগে হুড়োহুড়ি করে আমেরিকার সাথে 15 বছরের গোলামি চুক্তির স্বাক্ষর করে গেল? এখন শুধু সরকারই নয়, এই চুক্তির কারণে চরম বিপদে পড়ল পুরো বাংলাদেশ। শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়ে নিজের এক্সিকিউটিভ ক্ষমতা ব্যবহার করে গ্রামীণের নামে থাকা হাজার কোটি টাকার ট্যাক্স তিনি মওকুফ করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। তিনি অনৈতিকভাবে যাচাই বাছাই ছাড়া গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ গ্রামীণের নামে অনেকগুলো প্রতিষ্ঠানের অনুমোদন করিয়ে নিলেন। তবে বিদায় বেলায় এসে তার সকল অপকর্মের দীর্ঘদিনের ক্রাইম পার্টনার অর্থাৎ আমেরিকার সাথে 15 বছরের গোলামি চুক্তি করে দেশের এবং বর্তমান সরকারের সর্বনাশ করে দিয়ে গেলেন। এই কারণে আমি তার বিচার চাই। নোবেল মাচাদো ইউনুসের শাস্তি চাই। কেন চাই? দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনিও আমার সাথে বিচার চাইবেন। চলুন তাহলে দেখে আসি। এই চুক্তির একটা বিশেষ দিক হলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক পণ্যে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা। ডক্টর ইউনুস হচ্ছেন গ্রাম্য গল্পের সেই বিরক্তিকর বৃদ্ধের মতো, যেই বৃদ্ধ তার সমগ্র জীবন গ্রামের মানুষদের বিভিন্নভাবে যন্ত্রণা দিয়েছিলেন। অসহ্য হয়ে গ্রামবাসী তাকে অভিশাপ দিত, কিন্তু বৃদ্ধের কোনো কিছুই হতো না। অবশেষে বৃদ্ধ এক মরণ ব্যাধিতে আক্রান্ত হলে গ্রামের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরল। একদিন সেই বৃদ্ধ গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি সমগ্র জীবন তোমাদেরকে অনেক দুঃখ কষ্ট দিয়েছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা চাই, কারণ এখন আমার মরণকাল। গ্রামের সহজ সরল উদার মানুষেরা তাকে ক্ষমা করে দিল। এখন বৃদ্ধের নতুন বায়না হচ্ছে, শুধু ক্ষমা করলেই হবে না, আমি আমার অপকর্মের কিছুটা প্রায়শ্চিত্ত করতে চাই। কি সেই প্রায়শ্চিত্ত? এবার বৃদ্ধ বললেন, আমার মৃত্যুর পর আমার লাশ কবর না দিয়ে আমার পেছন দিয়ে বাঁশ ঢুকিয়ে চৌরাস্তার মাথায় ঝুলিয়ে রাখবে। এতে করে পথচারীরা বুঝবে গ্রামের মানুষদের কষ্ট দেওয়ার পরিণাম কি হতে পারে। নিজেদের অনিচ্ছা সত্ত্বেও গ্রামবাসী তাকে ক্ষমা করে দিয়ে তার শেষ ওসিয়ত পূর্ণ করল। মৃত্যুর পর বৃদ্ধের লাশ বাঁশের মাথায় ঝুলিয়ে দিল। আর যায় কোথায়? এই খবর পৌঁছে গেল থানায়, এমনকি জেলা পুলিশের বড় কর্তা এসপির কানে। খবর পেয়ে দারোগাবাবু বিরাট পুলিশ বহর নিয়ে এসে শত শত গ্রামবাসীকে বৃদ্ধের মৃত লাশ বাঁশে ঝুলিয়ে অপমানের অভিযোগে গ্রেফতার করে কারাগারে ঢুকালো। অসহায় গ্রামবাসীর তখন একটাই আর্তনাদ, এই বৃদ্ধ জীবিত থাকতে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আর ও মরে পুরো গ্রামবাসীকে জেলে ভরেছে। দর্শক, আমাদের এই গল্পের বৃদ্ধ হচ্ছে আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। 2007 সালে আমেরিকা এবং ইউরোপের সহায়তায় 111 করে দেশকে একবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনাবাহিনীর শাসনে নিয়েছিলেন তিনি। সেটা ছিল 2 বছরের জন্য। তখন এই মাচাদো ইউনুস কলকাঠি করে দেশে -2 ফর্মুলার মাধ্যমে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে জেল খাটিয়েছেন। সেই যাত্রায় তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল করে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বারে যা পেয়েছেন তা হচ্ছে মেঘ না চাইতে জল। 24-এর অভ্যুত্থানের পর তিনি ঠিকই সফল হয়েছেন। দেশকে 18 মাসের শাসন শোষণ শেষে বিদায় বেলায় বলেছেন, বাংলাদেশের মানুষ হচ্ছে জালিয়াত, শুধু তিনি আর তার উপদেষ্টারা দুধে ধোয়া তুলসী পাতা। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন। এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। আমরা সবাই জালিয়াত, তাই তিনি বিদায় বেলায় এই সকল জালিয়াতদের একটা উচিত শিক্ষা দিয়ে গেলেন। বিদায়ের ঠিক আগে আমেরিকার সাথে 15 বছরের গোলামি চুক্তি করে পুরো জাতির অন্ডকোষ ফাটা বাঁশের চিপায় আটকায় দিয়ে গেলেন। এখন নতুন সরকার না পারবে ছাড়তে, না পারবে সইতে। একেই বলে শাখের করাত, অর্থাৎ উভয় সংকট।
নোবেল মাচাদো তার পররাষ্ট্র উপদেষ্টা যেই খলিলুর রহমানকে দিয়ে কায়দা করে আমেরিকার সাথেই গোলামি চুক্তি করিয়েছে, সেই খলিলুর রহমানকে বিএনপি সরকার পররাষ্ট্র মন্ত্রী বানাতে বাধ্য হয়েছে। বিএনপি মনে করছে এই খলিলুর রহমান তাদেরকে আমেরিকার কুদৃষ্টি থেকে রক্ষা করবে। উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই। তবে যার পরামর্শে যেভাবেই বিএনপি খলিলের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তাকে ধন্যবাদ দিতে চাই। দিস কল পলিটিক্স। বিএনপির রাজনীতিতে প্রথমেই এটি ছিল অত্যন্ত বিচক্ষণ এবং একটি ম্যাচিউর সিদ্ধান্ত। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো। চুক্তি অনুযায়ী আগামী 15 বছরে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে তুলা, সয়াবিন সহ $350 কোটি বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমদানি করবে। হাজার হাজার কোটি টাকা খরচ করে 14টি বোয়িং বিমান কিনবে। 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে আমেরিকার কাছ থেকে। বাংলাদেশের টাকা থাকুক বা না থাকুক, চাহিদা থাকুক বা না থাকুক, কিনতেই হবে। তাদের কাছ থেকে চড়া মূল্যে সামরিক সরঞ্জাম কিনতে হবে। চীন, রাশিয়া কম দামে বেচলেও তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা যাবে না, অনেক কিছুই কেনা যাবে না। বিশেষ করে যে ধরনের পণ্য আমেরিকা বিক্রি করে। আমেরিকার সাথে সুসম্পর্ক নাই এমন দেশ থেকে ইউরেনিয়াম সহ কোনো জ্বালানিও কেনা যাবে না। দেখেন একটা অবস্থা। তাহলে আমাদের সব থেকে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কি হবে? রাশিয়ার সহযোগিতা ছাড়া হাজার হাজার কোটি টাকার এই প্রকল্প ঝুঁকিতে পড়বে। এ কেমন বিচার বলেন? নাকে খত দেওয়া এই চুক্তির কারণে যেই সরকারই আসুক না কেন অথবা সরকারে যেই থাকুক না কেন তাদেরকে এটা মানতেই হবে। এখন আমেরিকার কাছ থেকে কেনাকাটার জন্য টাকা কোথা থেকে আসবে যাবার বেলায় নোবেল মাচাদো সেই কথাটি কিন্তু বলে গেলেন না। আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। এটা একটা মস্ত বড় সুবিধা। আর আমেরিকা সর্বোচ্চ মূল্যে যেই ধ্বজভঙ্গ যুদ্ধ সামগ্রী বিক্রি করবে সেটি আমাদের কি কাজে লাগবে? স্বাধীনতার 55 বছরে আমাদের সেনাবাহিনী কয়টি দেশের সাথে যুদ্ধ করেছে? এছাড়া আমাদের পাশের দেশ ভারত হচ্ছে বিশ্বের অন্যতম বড় পরাশক্তির একটি, যাদের কাছে আছে বড় ধরনের পারমাণবিক অস্ত্রের মজুদ। তাদের সাথে তো আমাদের অকারণে যুদ্ধ করার দরকার নাই। আমরা কেন চড়া মূল্যে আমেরিকার ডেট ওভার লক্ষ্যঝক্কর বিকল সামরিক সরঞ্জাম কিনতে যাব? আমরা তো আমেরিকার মতো দখলদার বাহিনী না। আমরা তো কখনো কোনো দেশ দখল করিনি, বরং আমরা আমাদের পূর্বপুরুষেরা নৈতিক মনোবল দিয়ে প্রশিক্ষিত হাজারো পাকিস্তানি হানাদারকে হটিয়ে আমাদের রাষ্ট্রকে আমাদের জন্য স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা সেই সাহসী লড়াকু পূর্বপুরুষদের মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। বর্তমানে আমরা একমাত্র মায়ানমারের সাথে যুদ্ধ করার সক্ষমতা রাখি। আর মায়ানমারের মতো দেশের সাথে যুদ্ধ করতে হলে তো আমাদের অস্ত্রেরও দরকার হয় না। মায়ানমারের মতো দুর্বল রাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য তো আমাদের বাঁশের লাঠি যথেষ্ট। এই যে এয়ারক্রাফটগুলো কি আমাদের দরকার আছে? দ্যাট ইজ ইস্যু। আমরা যে এয়ারক্রাফটগুলো কিনতেছি সেগুলো কি ধরনের এয়ারক্রাফট আমরা জানি না, খালি বলতেছে কি 14টা কিনবো। এখন বর্তমান সরকার আমেরিকার সাথে করা এই চুক্তি বাতিল করতে গেলেই চরম সংকটে পড়বে। ডক্টর ইউনূস বিদায় বেলায় এমন একটা সংকট তৈরি করে দিয়ে গেল যেই সংকটের সমাধান করতে গেলে পুরো জাতিকে চড়া মূল্য দিতে হবে। আবার আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিভিন্ন দেশের সাথে করা তার খামখেয়ালি করা ট্যারিফ চুক্তি বাতিল করে দিয়েছে। এখন স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দেয়া ট্রাম্পের 19% শুল্ক কমে 10% হয়ে গেছে। তবে এই রায়েরও ফাঁকি আছে। সেই ফাঁকে ট্যারিফ আবার বাড়তেও পারে। এখন বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন শুল্কের বিষয়টি পরিবর্তন হলেও বাণিজ্যিক চুক্তি বাতিল হচ্ছে না। তাই ভবিষ্যতে চুক্তির অধীনে যে বিষয়গুলো ইউনূস সরকার সম্মতি দিয়েছে সেগুলো বাংলাদেশ সরকারকে মেনে চলতেই হবে এবং মেনে চলবে এটাই আশা করছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের আগ মুহূর্তে যেই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছে সেটি নিয়ে খুশি হতে পারেনি বাংলাদেশের অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ীদের কেউ কেউ। বাধ্যতামূলকভাবে করার যে রকমভাবে ক্লজগুলি আছে সেটা থেকেও বোঝা যায়, আর সাধারণভাবেও এটার যে সাবস্টেন্স থেকেও বোঝা যায় যে এইটা তাদের যে পক্ষে গেছে। তাদের মতে এই চুক্তিতে সামগ্রিকভাবে বাংলাদেশের চেয়ে আমেরিকা বেশি লাভবান হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ কি করতে পারবে কি করতে পারবে না
এই বিষয়গুলো চাপিয়ে দেয়া হয়েছে। এটি বাংলাদেশের মতো গরিব দেশের উপর অনেক বড় খাড়ার ঘা। দেশের সুশীল সমাজের বক্তব্য হচ্ছে, ভবিষ্যতে এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাই সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের এই স্লোগান যদি সত্যি হয়, তারেক রহমান যদি এটা সিরিয়াসলি মিন করে থাকেন, তাহলে প্রথম কাজ হলো এই চুক্তিগুলো থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে তার রাস্তা পরিষ্কার করা। এই চুক্তিগুলো যারা সম্পাদন করেছেন তাদেরকে জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনা। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যে আদেশ দিচ্ছে, সেই আদেশ পালনের জন্য একের পর এক বাংলাদেশের স্বার্থ বিনাশী, বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের কাছ থেকে একের পর এক অস্ত্র সহ অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি করবেন, বোয়িং কিনবেন 25টা বা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দিয়ে, এবং তাদের সাথে গোপন চুক্তি করবেন। এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হবে, যে চুক্তি হবে, সেটা প্রকাশ করা যাবে না। এই চুক্তির গোপন বাস্তবতা হচ্ছে, দেশ রসাতলে যাক তাতে কার বাপের কি। নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবার স্বপ্নে বিভোর হয়ে আমেরিকা, জামায়াত ইসলামী আর ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে যে গোপন ষড়যন্ত্র করেছে, জনগণের ভোটে তা উড়ে গেছে। ভবিষ্যতে ডক্টর ইউনূসের নতুন স্বপ্ন হচ্ছে জাতিসংঘের মহাসচিব হওয়া। এই আজগুবি চুক্তির মাধ্যমে 85 বছর বয়সী অমরত্ব পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্প প্রশাসনের গুড বুকে ঢুকে গেল। আমেরিকা ক্ষমতায় কংগ্রেস থাকুক অথবা রিপাবলিকান থাকুক, তাদেরকে খুশি করার জন্য এই মাচাদু ইউনূস সবসময় একটা না একটা সুযোগ পেয়ে যায়। 18 মাসে দেশের মব সন্ত্রাস, দারিদ্রতা আর বেকারত্ব বৃদ্ধি করে অর্থনীতির যে 12টা বাজিয়েছেন তিনি, সেই ধ্বংসের ধারাবাহিকতায় যাবার বেলায় গরিব দেশের গরিব মানুষদের পেটে শেষ লাথিটি মেরে দিয়ে গেলেন গরিবের বন্ধু ইউনূস। কারণ তিনি চান যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিবদেরকে ট্রফি বানিয়ে কেনাবেচা করে তার ব্যবসা চালু রাখবেন। বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। তবে একজন বাংলাদেশী হিসেবে তার কাছে কিছুটা বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। তা হচ্ছে 5 অগাস্টের পর অভিভাবকহীন দেশের এক ক্রান্তি লগ্নে তিনি দেশের হাল ধরেছেন। হাজার বিতর্কের পরও তার নেতৃত্বে দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয়েছে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার মনের সকল আশা আল্লাহ পূরণ করুক, আপনার মনে রহমত দান করুন এবং আপনাকে হেদায়েত দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।